ডাক্তার থেকে শেষে চেম্বার থেকে বের হব, এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। উনি বলতে লাগলো, এই যে মিস্টার, দেখে হাঁটতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিতি মনে হচ্ছে। পিছনে তাকাতেই আমি বড় ধরনের শট খেলাম। মনের ভিতরে থাকা সকল কষ্ট আবার যেন জেগে উঠল। এই যে নিলাম, সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। আর কথাই তো আছে, মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে। চোখ জোড়া চলচল করে উঠতেছে। আরো অবাক হলাম, তার হাতে 5-6 বছরের একটা ছেলে, একদম নীলার মতো। নীলার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে যে তার মায়ে পড়ে যাব। তাকে সরি বলে মিশকাকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বের হয়ে পড়লাম। পুরনো কষ্টগুলো আবার মনের ভিতরে জাগিয়ে উঠছে। নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, কিন্তু খাবার খেলাম না। সকালবেলা ঘুম ভাঙতে দেখি মিশকা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কোনো কিছু খাননি, একটু খাবার খেয়ে নেন। নাও করতে পারলাম না, নাস্তা করে বসে আছি। মিশকে এসে বলল, উঠতে যাবেন? একটু বাহির থেকে ঘুরে আসি, আপনার মন ভালো হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেলাম। মিশকাকে নিয়ে একটা পার্কে এলাম। চারিপাশে গাছপালা, দেখতে অনেকটাই সুন্দর লাগছে এই পার্কটা। আমি আর মিশকা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। মিশকা আমার সাথেই আছে। মেয়েটা খুব কম কথা বলছে। কফি অর্ডার করে খেতে লাগলাম। এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, কেমন আছো আবির? পিছনে তাকিয়ে দেখি এটা নীলাম। কে আপনি? আর এখানে কি চাই? লীলা বলল, আপনি করে কেন বলছো? আমি বললাম, দূর, আমি আপনাকে চিনি নাকি? নীলা বলল, এমনভাবে কেন বলছো? মনে হচ্ছে যে আমাকে আগে কখনো দেখোনি। আমি বললাম, দেখুন, আমাকে বিরক্ত না করলে আমি খুশি হব। নীলা বলল, তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। এ কথাটা বলা মাত্রই আমার মেজাজটা যেন 440 হয়ে গেল। আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। কষ্টগুলো ছেড়ে দিলাম, মারলাম 2টা থাপ্পড় আর বলতে শুরু করলাম, তোর কারণে, শুধু তোর কারণে ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস, এজন্য কিছু বলি নাই। মিশকাকে নিয়ে সাথে এখান থেকে স্থান ত্যাগ করি। যাওয়ার সময় দেখতে পেলাম নীলার চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি বা, ও আমার কি বই যে আমার কোনো কিছু চাই আসবে? ও বাসুক কিংবা মরুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও বললাম। এসব মনে মনে বকতে বকতে বাসার সামনে চলে আসলাম। পরের দিন সকালে আমি বসে বসে নিউজ পেপারে আপডেট করছিলাম ল্যাপটপে। এমন সময় আন্টি আসলো। তোমাকে একটা কথা বলার ছিল। আমি বললাম, হ্যাঁ আন্টি বলেন, কোনো সমস্যা নেই। বলছিলাম কি বাবা, একা একা নিঃসঙ্গ আর কতকাল থাকবে? আমি কি বলি বাবা, এবার একটা বিয়ে করে নাও। আন্টি, একাকী আমার নিত্য সঙ্গী, মনের মধ্যে কাউকে রাখতে পারবো না। মন ভাঙলে আর জোড়া লাগে না। তারপর আন্টি যা বললাম তা শুনে যেন আমি আসমান থেকে বললাম, কি বলছে আন্টি? আন্টি বলতে লাগলো, বাবা, তুমি যদি মনে কোনো কিছু না নাও, তোমাকে একটা প্রস্তাব দিতাম। আমি বললাম, হ্যাঁ আন্টি বলেন। আন্টি বলল, আমি তোমাকে নিজের ছেলে হিসাবে সারা জীবন আমার কাছে রাখতে চাই। হবে তুমি আমার ছেলে মিশকার সাথে তোমার বিয়ে দিতে চাই। আমি পুরো বেবাসাকা হয়ে যাই। তোমাকে জোর করছি না, শুধু অনুরোধ করলাম। এই বলে তিনি চলে গেল। একদিকে মিশকা, অন্যদিকে নিলাম। পরক্ষণে মনে হলো, নীলার তো স্বামী, সংসার, ছেলে সবকিছুই আছে। তাহলে কেন শুধু শুধু ওর জন্য চিন্তা করছি? সতে হলো আমার প্রথম ভালোবাসা নীলা, বলে থাকা যায় না। নীলার কথা ভাবতেছি, স্বার্থপরের মতো আমাকে একা করে দিল। বিনা দোষে আমাকে নিঃসঙ্গ হইতে হইল। হয়তো এইটাই আমার নিয়তি ছিল। বিকালবেলা বের হয়ে গেছি। অনেক রাতে বাসায় ফিরলাম। কলিমের বাজাতে মিশকা দরজা খুলে দিল। মনে হয় অপেক্ষায় বসেছিল, কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করছে না। একটা মেয়ে আমার এত কেয়ার নিতেছে, এদিকে আমার কোনো মনোযোগ নেই। আমার হৃদয়ে শুধু নীলাই থাকবে। এত রাতে বাহিরে কি করেন? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি কোনো কিছু বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল এসেছে। সিন করতে দেখি একটা ডিপার্টমেন্ট, মানে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টু ঢাকায় বদলি করা হয়েছে। কি আর করার, অন্যের অধীনে কাজ করলে এই অবস্থা হবে। তাহলে পথ শিশুদের কি হবে? দূর, এত চাপ সহ্য করতে পারছি না। রেডি হয়ে অফিসে রওনা দিলাম। আবির সাহেব, আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেলে যেতে হবে, একটা রোগীর ইন্টারভিউ নিতে হবে। ওকে বস, যাচ্ছি। অফিস থেকে একটা বাইক নিয়ে সোজা চলে আসলাম মেডিকেলে। রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম। এমন সময় একটা চিৎকার শুনতে পেলাম।
নার্সকে জিজ্ঞাসা করতেই নার্স বলল, এখানে 6 বছর থেকে একজন রোগী ভর্তি আছে, তার পরিবার থেকে দেখাশোনা করছে। একটা অ্যাক্সিডেন্টে তার চলার মতো পা কাজ করা বন্ধ করে দিয়েছে এবং জনশক্তি চিরদিনের জন্য চলে গেছে। কথাগুলো শুনে অবাক হলাম। হাসপাতাল থেকে বের হয়ে এসেছি, তখন মনে পড়লো রুগীটাকে একটু দেখে আসি। বেচারার কি অবস্থা। 201 নম্বর কেবিনে যেতে একটা বড় ধরনের ধাক্কা খেলাম। ওখানে যে শুয়ে আছে ও আর কেউ না, আমার প্রাণপ্রিয় বন্ধু সচল। তার চেহারাটা খুব করুণ অবস্থা। আমার চোখ টলমল করতেছে। সত্য হলো তো আমার বন্ধু ছিল। সে আমাকে দেখা মাত্র লজ্জায় মুখ লুকালো। আমি তার কাছে গিয়ে বসলাম, মাথায় হাত বুলিয়ে দিতেই কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, বন্ধু আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমি যে আল্লাহর কাছে ক্ষমা পাবো না। আমার পাপের শাস্তি আমি দুনিয়াতে পাইছি। নীলা কেমন আছে আমি জিজ্ঞাসা করলাম। তাদের সংসার তো সুখে যাচ্ছে। আমাকে দেখে সচল অসহায় দৃষ্টিতে তাকালো আর বলল, ওই দিন তুই চলে যাওয়ার পর যখন কাজী সাহেব আসলো তখন নীলা মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার এসে চেক আপ করার পর বলে নীলা মা হতে চলছে। আমার বাবা কথাটা শোনার পর আমাকে বিয়ে করতে দেয়নি। পরে আমরা সবাই চলে আসলাম। আসার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে আমার এরকম অবস্থা হয়েছে বলেই সচল কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তোর সুখের সংসার ভাঙতে গিয়ে সুখ নামক শব্দটা যেন আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল। সজলের কথা শুনে কান্না চেপে ধরে রাখতে পারিনি আর ভাবতে লাগলাম, আমি তো তোকে কোনো অভিশাপ দেইনি, নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম। মনে হয় আল্লাহ অবিচার সহ্য করতে পারেনি। সচল আমার হাত ধরে বলতে লাগলো, নীলা তোকে খুব ভালোবাসে। আমার কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে। 6 বছর থেকে নাকি তোকে অনেক খুঁজছে, কিন্তু তোকে কোথাও পাইনি। প্লিজ তুই ক্ষমা করে দে ভাই ওকে। এই বয়সে তো অনেকক্ষণই গল্প শুনলেন, বয়সটা চেঞ্জ করা যাক, তেমন না হালকা। আমি চুপচাপ সেখান থেকে চলে আসলাম। রাতে বাসায় এসে ভাবতেছি, নীলাকে কি ক্ষমা করব? ক্ষমা করব, তবে ওকে কষ্ট পেতে হবে, কষ্ট ভোগ করতে হবে। মনে মনে একটা প্ল্যান তৈরি করলাম। সকালে রেডি হয়ে অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে অফিসারের রুমে গিয়ে আমি আটকে উঠলাম, কারণ সেখানে বসে আছে নীলাম। যেখানে বাঘের বই সেখানে রাত পোহাই। আমার সহকর্মী ছিল একজন মেয়ে কলিগ, তাকে পাল্টিয়ে ফেলতে হবে। যেই বাবা সেই গাছ। হাই কিউট, কেমন আছো? ভালো, আপনি? তোমার মতো সুন্দরী কলিগ পেয়ে অনেকটাই ভালো।